কোনটা বায়ুমণ্ডল কাকে বলে। এই যে বায়ুমণ্ডল কাকে বলে, তাহলে বায়ুমণ্ডল কাকে বলে এটা তোমরা ভৌতবিজ্ঞানে এই চ্যাপ্টারটা মোটামুটিভাবে পড়োই তোমরা, কিন্তু জিওগ্রাফির জন্য আমি আলাদা করে একটু আলোচনা করে হ্যাঁ দিচ্ছি। স্যার। দেখো প্রথমে আমরা দেখবো হইতেছে পৃথিবীটা দেখে নিই আগে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হলো পৃথিবী আমাদের। এবার এই পৃথিবীর চারপাশে যে গ্যাসের আবরণ রয়েছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি, এই গ্যাসীয় আবরণ যা আমরা দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি। ভালো করে শোনো এখানে, যা আমরা দেখতে পারি না কিন্তু কি করতে পারি না, অনুভব করতে পারি। ঠিক আছে, এই গ্যাসীয় আবরণকেই বলা হয় বায়ুমণ্ডল। অর্থাৎ পৃথিবীকে বেষ্টন করে যে গ্যাসের আবরণ অবস্থান করেছে, যা আমরা দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি, তাকেই বলা হয় বায়ুমণ্ডল। এবার ঘটনা হচ্ছে এই বায়ুমণ্ডল, যে তুমি দেখো এই বায়ুমণ্ডলের উচ্চতা কত জানো? স্যার ভূপৃষ্ঠ থেকে 1600 কিমি উচ্চতা পর্যন্ত থাকে। হ্যাঁ, কেউ কেউ বলে অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের উচ্চতা 10,000 কিমি পর্যন্ত, কারণ এক্সোস্ফিয়ারের উচ্চতা প্রায় 10,000 পর্যন্ত থাকে। তাহলে আমাদের এখানে বলতে হবে বায়ুমণ্ডলের গভীরতা কত? 10,000, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার দশ হাজার পর্যন্ত। কিমি 10,000 কিমি লিখবা, ঠিক আছে। এবার দেখো 10,000 কিমির উচ্চতা। হ্যাঁ। এবার দেখো পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয়? পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে ওই বায়ুমণ্ডলও ঠিক তাই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। ঠিক আছে, এবার দেখো তার মানে আমরা বৈশিষ্ট্য পাইলাম পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। এই বায়ুমণ্ডল আছে বলেই কিন্তু আমরা অক্সিজেন নিতে পারি এবং আমরা বেঁচে আছি। অর্থাৎ বায়ুমণ্ডলের জন্যই কি হতেছে, জীবজগৎ রক্ষা পাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো বায়ুমণ্ডল কাকে বলে। বলবো হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে উপর। উম, স্যার কে বলবে? যে কোনো একজন হ্যাঁ বলবে, স্যার, কে বলবে? যে কোনো একজন। পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ, হ্যাঁ, যা আমরা দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি, হ্যাঁ, এবং যা জীবজগৎকে রক্ষা করে, হ্যাঁ, তাকে বলা হয় বায়ুমণ্ডল। হ্যাঁ, হয়ে আর গেছে। ও উচ্চতাটা বলে ভূপৃষ্ঠ হ্যাঁ, থেকে। হ্যাঁ, মানে ওরা বৈশিষ্ট্য লিখতে পারো, উচ্চতা লিখতে পারো। তাহলে এই হলো বায়ুমণ্ডল হ্যাঁ। কাকে বলে। এবার দেখো আমি যদি ছবিটা কীভাবে আঁকাতে লাগবে, দেখো প্রথমে দিবা সংজ্ঞা, তারপরে দিবা বৈশিষ্ট্য, তারপর দিবা ছবি। এবার চিত্রটা কী করতে হবে, চিত্রটা এরকম একটা পৃথিবী আঁকায় নিতে হবে। এরকমভাবে পৃথিবীটা আঁকাইলা, এই পৃথিবীটা আঁকায় নিলা বা প্রথমে নিজের মতো করে। ঠিক আছে, পৃথিবী আঁকায় নিয়ে তারপরে বায়ুমণ্ডলের ছবিটা ঠিক এইভাবে দিবা, এইভাবে একদম যেভাবে জোয়ার ভাটার ছবি আঁকাইতে না, এই যে এই যে এই যে এই যে। তারপরে এটা হচ্ছে বায়ুমণ্ডল, এটা হচ্ছে কি বায়ুমণ্ডল। তাহলে এটাকে যদি বায়ুমণ্ডল হয়, তার মানে এটা এইভাবে লিখে দিবা বায়ুমণ্ডল। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। এটা তো পৃথিবী, তাহলে এটার সারফেসে যে আমরা বায়ুমণ্ডল আঁকলাম, কিন্তু হ্যাঁ, মহাকাশে তো বায়ু নেই। না, 10,000 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে তো, 10,000 কিমি পর্যন্ত। ও আচ্ছা, 10 আমি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে 10,000 কিমি পর্যন্ত দেখানো হয়েছে। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে পৃথিবী, আর একে ঘিরে আছে কে, বায়ুমণ্ডল। ঠিক আছে, এই হলো বায়ুমণ্ডল কাকে বলে। এবার হুম। এর উপাদানগুলো কী কী? এর উপাদান দেখো, দ্বিতীয় কোশ্চেন ছিল এর উপাদানগুলো কী কী। এখানে যে সমস্ত উপাদান আছে হুম। তার মধ্যে দেখো প্রথমে আছে অক্সিজেন। ঠিক আছে, এবার দেখো আমি যদি লিখি অক্সিজেন, O2, তারপরে তোমার কার্বন ডাইঅক্সাইড, CO2, এরকম দিতে পারো, বা ওজন 3, মানে O3, এরকম তো আছে আছে অনেক কিছু। তারপরে নাইট্রোজেন। তার মানে এগুলো সব কী ধরনের উপাদান, গ্যাসীয় উপাদান, তাই তো? হ্যাঁ। গ্যাসীয় উপাদান। তাহলে বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে গ্যাসীয় উপাদান। তাহলে প্রথমেই লিখবা গ্যাসীয় উপাদান। ঠিক আছে, প্রথমে লিখবা কী উপাদান, হুম। গ্যাসীয় উপাদান। এভাবে পয়েন্ট করে লিখে নিবা, খাতার মধ্যে লিখে নাও সব কিছু টুকটাক যা লাগবে। ঠিক আছে, গ্যাসীয় উপাদান। তারপরে 2 নম্বর পয়েন্ট লিখবা হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট লিখবা জলীয় বাষ্প। বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প থাকে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট লিখবা জলীয় বাষ্প। ঠিক আছে, এবার এই গ্যাসীয় উপাদানের মধ্যে কিন্তু অবশ্যই সেই চারটা দিয়ে দিবা। তাহলে আমাকে বলতো তো দেবপ্রিয়া, যে বায়ুমণ্ডলে কোন গ্যাসীয় উপাদান সবচেয়ে বেশি আছে, নাইট্রোজেন। বা কত পার্সেন্টেজ? 78%। হ্যাঁ, তারপরে কে আছে? স্যার তারপরে অক্সিজেন। অক্সিজেন কত পার্সেন্ট? 20.94%। হ্যাঁ, তারপরে কে আছে? তারপরে কার্বন ডাই অক্সাইড। কত পার্সেন্টেজ? 0.03%। ভেরি গুড। এবার আমাকে বলো কিছু নিষ্ক্রিয় গ্যাসও এখানে থাকে, যেমন ক্রিপ্টন, জেনন, হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন ইত্যাদি। এবার হিলিয়াম। হ্যাঁ, এই নিষ্ক্রিয় গ্যাসের নামগুলোও এখানে লিখবা। আর দরকার হলে ওই আচ্ছা। গ্যাসের উপাদানগুলো এরকম একটা চার্ট বানাবা, চার্ট বানিয়ে লিখে দিবা। দেখো বইয়ের মধ্যে আছে দেখবা, এরকম চার্ট বানিয়ে কে কত পার্সেন্টেজ আছে সেটা লিখে দিবা। ঠিক আছে,
হুম হুম এখানে একটা অবজেক্টিভ টেস্ট পেপারে দেখা যায় যে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি রয়েছে বায়ুমণ্ডলে। অবশ্যই লিখবা আর্গন। এসপিএফ। হ্যাঁ, কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি আছে? আর্গন। এটা অবজেক্টিভে লিখে নাও, এটা আসতে পারে। আর্গন, আর্গন আছে তোমার 0.93%। ঠিক আছে, 0.93%। ঠিক আছে, এই এই একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যেটা সবচেয়ে বেশি পরিমাণে আছে, অর্থাৎ 0.93। ওকে, তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলোকে কয়ভাবে ভাগ করলাম? প্রথমে কি লিখলাম? গ্যাসীয় উপাদান। তারপরে কি লিখলাম? জলীয় বাষ্প। হ্যাঁ, এবার 3 নম্বর জলীয় পয়েন্টে বাষ্প। 3 নম্বর পয়েন্ট লিখবা কঠিন উপাদান। 3 নম্বর পয়েন্ট লিখবা কঠিন উপাদান বা অ্যারোসল। অ্যারোসল, অ্যারোসল, অ্যারোসল। ঠিক আছে, হুম অ্যারোসল। ঠিক আছে, অ্যারোসল, অ্যারোসল হচ্ছে বায়ুতে যে সমস্ত ধূলিকণা থাকে, যেগুলো বায়ুতে ভেসে বেড়ায়, যেমন পরাগরেণু, তারপরে কার্বন কণা, অ্যাশ কণা ইত্যাদিকে বলা হয় অ্যারোসল। তাহলে অ্যারোসল কাকে বলে? দেশে সুমিত একাডেমি এটা বলো তো। বায়ুতে ভাসমান সূক্ষ্ম ধুলোবালি প্রভৃতি কার্বন প্রভৃতি কণাকে একত্রে এরোসল বলে। যেমন পরাগরেণু। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। হুম। তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলোকে কয়ভাবে ভাগ করা যায়? 3 ভাগে। হ্যাঁ, তোমার নাম যেন কি? দেবপ্রিয়া। হ্যাঁ, আরেকজন আছে কে যেন? স্বাগতা। স্বাগতা। আচ্ছা, তাহলে আরেকজন আছে কে যেন? একটা অভিপ্সা। অভিপ্সা শুনতেছো সব? হুম। হ্যাঁ স্যার। ভেরি গুড। তারপরে দেখো বায়ুমণ্ডলের গুরুত্ব। বায়ুমণ্ডলের গুরুত্ব কি? দেখো, আমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথা থেকে? থার্মোস্ফিয়ার। 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 তার মানে বায়ুমণ্ডলের যদি আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার না থাকতো তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হতো না। আবার মেরু অঞ্চলে হুম যখন টানা 6 মাস রাত থাকে, হুম। তখন যে মেরু যেতি বা মেরু প্রবাহ দেখা যায়, সেটা কার ফলে দেখা যায়? আয়নোস্ফিয়ারের ফলে। থার্মোস্ফিয়ার দেখা হ্যাঁ, যায়। তার মানে মেরু অঞ্চলে 6 মাস রাত্রি চলাকালীন থার্মোস্ফিয়ার। যে মেরু প্রবাহ দেখা যায় তার সৃষ্টি করতেছে কে? থার্মোস্ফিয়ার। অর্থাৎ বায়ু মানে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল। আয়নোস্ফিয়ার। আবার দেখো, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড পেতেছি, তাই না? তার মানে জীবের অস্তিত্ব হ্যাঁ। বজায় রাখতেছে কে? বায়ুমণ্ডল, তাই না? হুম আর হুম একটা দেখো তো, মহাকাশ থেকে যে সমস্ত হুম। উল্কাপিণ্ডগুলো আসে, সেগুলো কি হয়? মেসোস্ফিয়ারে কি হয়? ঠান্ডা হয়ে যায়, তাই না? মহাকাশ থেকে হ্যাঁ। যে সমস্ত জ্বলন্ত উল্কাপিণ্ড আসে, যে সমস্ত সেগুলো কি জ্বলন্ত করে? উল্কাপিণ্ড আছে সেগুলোকে কি করে? স্যার ইকো হচ্ছে। হ্যাঁ, ইকো হচ্ছে। আহ, সে ওটাই জন্য দাঁড়ায় করছিলাম। যার ফলে কী হতেছে, সেগুলো কী হতেছে, মেসোস্ফিয়ারে ঠান্ডা করে তারপরে ভূপৃষ্ঠে নেমে আসে, অর্থাৎ পুরে ছাই করে দেয়। তাহলে এখানে একটা অবজেক্টিভ কিন্তু আসে যে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। এটা লিখে নাও, এটা মেসোস্ফিয়ার। হ্যাঁ, এটা কিন্তু আসে, এটা লিখে নাও। ঠিক আছে। আর এই যে আমাদের এখানে রোদ হয়, বৃষ্টি পড়ে, তারপরে কুয়াশা সৃষ্টি হয়, এগুলোর জন্য দায়ীকে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের গুরুত্ব লিখতে পারবো হুম। 5টা? হ্যাঁ স্যার। বাস। হ্যাঁ আচ্ছা, তারপর 3 নম্বর কোশ্চেন আছে অ্যারোসল কাকে বলে, এটা তো পাই গেলা। হ্যাঁ হ্যাঁ, এবার হ্যাঁ। দেখো, তারপরে কোশ্চেন আছে হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার কাকে বলে, তাই তো? হ্যাঁ, এবার দেখো, হুম হুম। দেখো আমরা একটু, আমি এটাকে সাজিয়ে নিই, এটাকে একটু সাজিয়ে নিই। এবার দেখো বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার। তাহলে প্রথমে একটা আমরা কী করি? ছবি আঁকাই নিই। ছবিটা আমি যদি না আঁকাই, বা আমি এখান থেকেও আনতে পারবো, ঠিক আছে, এখান থেকেও আনতে পারবো। বায়ুমণ্ডলের ছবিটা নিয়ে আসি আগে। হ্যাঁ, এখানে বায়ুমণ্ডলের ছবি আছে কয়েকটা। এই যে ধরো, একটা নিয়ে আসি এখান থেকে। এবার দেখো, এটা আমাদের বায়ুমণ্ডল এখন, ঠিক হ্যাঁ আছে। এবার এই বায়ুমণ্ডলটা দেখো একবার, আমি এটাকে সুন্দর করে সাজায় আনি আগে। দেখো, এখানে তোমরা যেগুলো পড়ছিলে মনে আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার লেখা আছে না দিদি? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু আমি এখানে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এখানে একটা নতুন জিনিস তোমাদের দেখা দিচ্ছি। তোমরা ভৌতবিজ্ঞান এগুলো পড়েই ফেলছো আশা করি। তাও দেখো, বা এটা ভূপৃষ্ঠ, এই যে এখানে ভূপৃষ্ঠ, এখানে ভূপৃষ্ঠ। এবার এই ভূপৃষ্ঠ থেকে 88 কিমি, অর্থাৎ 88 কিমি
88 কিমি পর্যন্ত যে বিস্তীর্ণ স্তর আছে, এখানে অবশ্যই লিখবা 88 কিমি, বা কোনো কোনো বইয়ে 90 কিমিও থাকতে পারে, বা কোনো কোনো বইয়ে 100 কিমিও থাকতে পারে। তাতে ভয়ের কিছু নাই, প্রায় লিখে ছেড়ে দিবা, প্রায় শব্দটা লিখবা। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 88 কিমি পর্যন্ত যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে তাকে বলা হয় হোমোস্ফিয়ার। তাকে কি বলে? হোমোস্ফিয়ার। মনে থাকবে? হোমোস্ফিয়ার। হ্যাঁ। আর এর উপরে যে স্তর আছে তাকে বলা হয় হেটেরোস্ফিয়ার। ঠিক আছে? তার অর্থাৎ তাহলে উপরে এখানে কত কত কিমি? হ্যাঁ, তাহলে হেটেরোস্ফিয়ার কাকে বলে বলো তো দেখি? 10,000 হ্যাঁ, কিলোমিটার। 10,000, হ্যাঁ। 88 থেকে 10,000, কি 10,000 থেকে কিলোমিটার। 10,000। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এবার আমরা পড়বো যে সংজ্ঞা তো দিলাম, আমরা সংজ্ঞা তো উচ্চতা অনুসারে দিলাম, কিন্তু এই 88 কিমি পর্যন্ত বা 90 কিমি পর্যন্ত স্তরকে কেন হোমোস্ফিয়ার বলে, এটা তো মেইন কথা আমাদের। একে কেন হোমোস্ফিয়ার বললো? হোমোস্ফিয়ার মানে হচ্ছে সমপ্রজাতি, অর্থাৎ এক ও অভিন্ন, এটা মনে রাখবো। অর্থাৎ এক ও অভিন্ন, এক ও অভিন্ন, অর্থাৎ একই রকম থাকতে হবে, ভিন্ন ভিন্ন থাকবে না, অভিন্ন। অর্থাৎ এখানে কি অভিন্ন আছে না, গ্যাসের রাসায়নিক গঠন এবং অনুপাত, এই শব্দটা লিখে নিতে হবে। রাসায়নিক গঠন, যেমন অক্সিজেনের গঠন কি O2, সব জায়গাতে O2 আছে। অর্থাৎ কি বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন, বায়ুমণ্ডলের রাসায়নিক লিখে নেওয়া দরকার হলে, বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং রাসায়নিক গঠন কিন্তু লিখতে হবে, সবসময় রাখবা। রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন এবং গ্যাসের অনুপাতগুলা একই রকম আছে, গ্যাসের অনুপাতগুলা একই রকম আছে। তার মানে হোমোস্ফিয়ার কেন বলবো? হোমোস্ফিয়ার বললো যেহেতু এই স্তরের রাসায়নিক গঠন এক ও অভিন্ন, এবং বায়ুমণ্ডলের কি রাসায়নিক গঠন এবং তাদের অনুপাতগুলাও, গ্যাসের অনুপাতগুলাও এক ও অভিন্ন। এই কথাটা কিন্তু থাকতেই হবে, এক ও অভিন্ন। কি এক অভিন্ন না, অনুপাত এবং রাসায়নিক গঠন, তাই একে বলা যাচ্ছে হোমোস্ফিয়ার। তাহলে এবার আমাকে বলো তো হেটেরোস্ফিয়ার কাকে বলে? বায়ুমণ্ডলের হ্যাঁ, যে স্তরে যে স্তর রাসায়নিক নয়, গঠন যে এবং স্তর নয়, গ্যাসের অনুপাত। বায়ুমণ্ডলের যে স্তর নয়, বায়ুমণ্ডলের 88 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত প্রায় প্রায় যে স্তরে, তারপরে গল্পটা। হ্যাঁ, হ্যাঁ। বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং গ্যাসের অনুপাত হ্যাঁ, এক নয়, এবং তাকে ভিন্ন ভিন্ন, হেটেরোস্ফিয়ার বলা হয়। এবং ভিন্ন ভিন্ন, হুম। হ্যাঁ, তাকে বলা হয় হেটেরোস্ফিয়ার। এবার আমাকে বলো স্বাগতা, তুমি কোন স্তরে বসবাস করো? হ্যাঁ, তুমি তুমি কোন স্তরে বসবাস করো, হোমোস্ফিয়ার না হেটেরোস্ফিয়ারে? হোমোস্ফিয়ার। বাহ, তার মানে হেটেরোস্ফিয়ারে বসবাস তুমি করো না। আচ্ছা, এবার আমাকে বলো হচ্ছে অভিপ্সা, অভিপ্সা তুমি আমাকে বলো যে এই দুটা মণ্ডলের মধ্যে, মানে স্তরের মধ্যে কোন স্তরে জীব জগতের অস্তিত্ব রয়েছে? হোমোস্ফিয়ারে। ভেরি গুড। আর কোন স্তরে জীব জগতের অস্তিত্ব নেই? হেটেরোস্ফিয়ার। ভেরি গুড। এবার আমাকে বলো এই দুটা স্তরের মধ্যে ঘনত্ব কার বেশি? ঘনত্ব হ্যাঁ, হোমোস্ফিয়ারে। কেন? কেন? কারণ সমস্ত সমস্ত ভারী ভারী গ্যাসীয় উপাদানগুলা বা ভারী ভারী উপাদানগুলা বায়ুমণ্ডলের সব নিচের দিকে নেমে আসবে, সব নিচের দিকে নেমে আসবে। তাহলে কী হচ্ছে, এই হোমোস্ফিয়ারের মধ্যে, অর্থাৎ এইটুক জায়গাতে প্রচুর পরিমাণে গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প সব আছে, ভারী ভারীগুলা, তাই এখানে ঘনত্বটা বেশি। মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এবার আমাকে দেখো, তাহলে এবার আমাকে দেবপ্রিয়া বলো হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের 4টি পার্থক্য বলো। হোমোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ, এবং হেটেরোস্ফিয়ার ভূপৃষ্ঠ মানে 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভেরি গুড। হোমোস্ফিয়ারে হ্যাঁ, রাসায়নিক বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং গ্যাসের অনুপাত এক এবং অভিন্ন থাকে। হ্যাঁ, হেটেরোস্ফিয়ারে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং গ্যাসের অনুপাত এক মানে ভিন্ন ভিন্ন থাকে। ভেরি গুড। তারপরে তারপরে হোমোস্ফিয়ারে জীবজগতের মানে হ্যাঁ হ্যাঁ জীবের আবাস দেখা যায়, হ্যাঁ, এবং হেটেরোস্ফিয়ারে জীবের আবাস দেখা যায় না। ভেরি গুড। হোমোস্ফিয়ারে গ্যাসের ঘনত্ব বেশি হয়, ভেরি গুড, হেটেরোস্ফিয়ারে গ্যাসের ঘনত্ব কম হয়। ভেরি গুড। হোমোস্ফিয়ারে ভারী ভারী ওজন মানে ভারী ভারী গ্যাসের অস্তিত্ব দেখা যায়, এবং হেটেরোস্ফিয়ারে হালকা গ্যাসের ভেরি গুড। অস্তিত্ব দেখা যায়। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন কোথায় দেখা যায়? স্যার, হোমোস্ফিয়ারে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন দেখা যায়। আর ওটাতে দেখা যায় না।
তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে বলো, এবার আমাকে আমি একটা ছবি আঁকাচ্ছি, এখানে দেখো একটু ডিটেলস করি। ভৌতবিজ্ঞানে তো তোমরা পড়ছো আমি জানি, তোমরা এগুলো সব জানোই আশা করি, তাও বলে দিচ্ছি। এগুলো ভৌতবিজ্ঞানে পড়ো নাই তোমরা? হ্যাঁ স্যার, পড়েছি। হ্যাঁ, আমি একটু আমি একটু অন্যভাবে পড়াই। দেখো, তার মানে এইটুক ধরলাম হোমোস্ফিয়ার, এইটুক হোমোস্ফিয়ার, তাই না? আর এইটুকু হচ্ছে হেটেরোস্ফিয়ার, এইটুকু হ্যাঁ। হেটেরোস্ফিয়ার। তাহলে এই হেটেরোস্ফিয়ারের মধ্যে সবচেয়ে এটাকে আবার চারটা ভাগে ভাগ করা যায়, 1 2 3 4, চারটা ভাগে ভাগ করা যায়। তার মানে বায়ুমণ্ডলের কোন হ্যাঁ। গ্যাস সবচেয়ে বেশি ছিল জানো, মনে আছে? বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি ছিল? নাইট্রোজেন। তার মানে এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে, নাইট্রোজেন। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন স্তর। এটা হচ্ছে কি স্তর? নাইট্রোজেন স্তর। নাইট্রোজেন নাইট্রোজেন। স্যার। হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রোজেন স্তর। অর্থাৎ তাহলে এখানে লিখে দাও, এটা হচ্ছে নাইট্রোজেন স্তর। অর্থাৎ নাইট্রোজেন বলবা না, এটাকে বলবা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। আণবিক, এখানে শব্দটা দিবা কারণ এখানে সব আণবিক অবস্থায় থাকে, অর্থাৎ আণবিক নাইট্রোজেন স্তর। এটাকে বলবা আণবিক নাইট্রোজেন স্তর। তারপরটাকে বলবা পারমাণবিক অক্সিজেন স্তর। তারপরটাকে বলবা পারমাণবিক অক্সিজেন স্তর। তারপরে হচ্ছে হিলিয়াম স্তর। তারপরে কি স্তর? হিলিয়াম হিলিয়াম স্তর। স্তর। আর সবচেয়ে হালকা গ্যাস কি? হাইড্রোজেন। তার মানে বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কি? হাইড্রোজেন হাইড্রোজেন স্তর। স্তর। এটা এটা হাইড্রোজেন স্তর। এটা এটা অবজেক্টিভে আসে, লিখে নাও। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম হচ্ছে হাইড্রোজেন স্তর। হাইড্রোজেন। হ্যাঁ, এবার আমাকে বলো তাহলে, হ্যাঁ, হোমোস্ফিয়ারকে কোনো শ্রেণীবিভাগ করা যায় না। হোমোস্ফিয়ারকে কোনো শ্রেণীবিভাগ করা যায় না, কিন্তু হেটেরোস্ফিয়ারকে কয়টা ভাগে বিভক্ত করা যায়? ও কি কি? চারটা। চারটি ভাগে বিভক্ত করা যায়। হ্যাঁ, প্রথমটা কি? আণবিক নাইট্রোজেন স্তর, তারপর? আণবিক। পারমাণবিক অক্সিজেন, হ্যাঁ, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। ভেরি হাইড্রোজেন গুড, স্তর। ভেরি গুড, এই তো হয়ে গেল গা। আর এখান থেকে একটা অবজেক্টিভ আসবে, বায়ুমণ্ডলের সবচেয়ে উপরি স্তরের নাম কি? হাইড্রোজেন স্তর। ভেরি গুড, হয়ে গেল। এবার আসো আমরা নতুন জিনিস শিখি আবার। তাহলে এই যে দুইটা পড়লাম, এটা হচ্ছে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এই যে কোশ্চেনটা দেখো, আমি এখানে দিছি একটা কোশ্চেন, বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে স্তর বিন্যাস করো। এই যে 17 নাম্বারটা দেখো, ঠিক আছে? 17 নাম্বার। হ্যাঁ, এইটাতে এই দুইটা জিনিস আলোচনা করতে হবে। বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার। এবার তুমি হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবা ভিতরে। তার মানে দেখো আমাদের কতগুলো কোশ্চেন হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, আর এইখানে এটা হয়ে গেল। এবার আসো ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? এবার দেখো আমি এই ছবিটা দেখতেছি, এই ছবিতেই সব দেওয়া আছে, তবুও আমি একটু ডিসকাসে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? এবার দেখো, প্রথমে আমাদের দেখো যে এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। তাহলে স্যার এগুলা কি গঠন অনুসারে? এই যে করছি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এটা হচ্ছে তাপমাত্রা ভিত্তিক। হ্যাঁ, তাপমাত্রা। এটা তাপমাত্রার ভিত্তিতে। তার মানে আমরা একাধারে কিন্তু দুইটা কোশ্চেনের উত্তর করবো। এই 16 নাম্বার কোশ্চেনটা উত্তর করব, আর এখান থেকে টিকাগুলা পড়ার চেষ্টা করবো, টিকাগুলা, ঠিক আছে? এবার দেখো, এই যে বায়ুমণ্ডল, আমি একটা বায়ুমণ্ডল আঁকাবো এখানে, হ্যাঁ, একটা বায়ুমণ্ডল আঁকাই। হ্যাঁ। এখানে অরিজিনাল ছবিটা থাকুক, আর এখানে আমার একটা ছবি থাকুক। আমার ছবি বেশি ভালো হয় না, এই দেখো। তাহলে এটা বায়ুমণ্ডলের প্রথম স্তর ধরলাম এটা। তাহলে এটা ধরলাম 0 কিমি, এটা ধরলাম 0 কিমি, এটা হচ্ছে 0 কিমি হলো। আর এইখানে লিখবা 18 কিমি প্রায়, 18 কিমি প্রায়। তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ে মনে হয় 16 কিমি আছে, তাই না? হ্যাঁ, 16 কিমি। হ্যাঁ, 16 থেকে 18। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, 16 যে লিখলেও যা, 18 লিখলেও তাই, কিন্তু প্রায় শব্দটা লিখে দিলা। তারপরে দেখো, হ্যাঁ, তারপরে দেখো, এবার আমার গল্প হইতেছে এখানে। তাহলে এটা যদি ট্রপো হয়, তাহলে ট্রপো শব্দের অর্থ কি? ট্রপো শব্দের অর্থটা কি জানো কি? হ্যাঁ স্যার, ট্রোপো শব্দের অর্থ হলো ক্ষুব্ধ। না, ট্রপো শব্দের অর্থ পরিবর্তন। ট্রপো শব্দের অর্থ পরিবর্তন। ট্রপো শব্দ লিখে নাও, ট্রপো শব্দের অর্থ পরিবর্তন। ওকে ক্ষুদ্রমণ্ডল বলে। ট্রপো শব্দের অর্থ পরিবর্তন। আর স্ফিয়ার শব্দটা হচ্ছে স্তর, ঠিক আছে? স্ফিয়ার মানে স্তর, এই যে স্ফিয়ার আছে এটা স্তর, আর এই ট্রপো হচ্ছে পরিবর্তন। অর্থাৎ অর্থাৎ বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এটা, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। আর এর উচ্চতা বললাম প্রায় 0 থেকে 18 কিমি পর্যন্ত। আর তার মানে এখানে কিসের পরিবর্তন হয়, তাই না? অভিপ্সা, 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 হ্যাঁ স্যার। এখানে কিসের পরিবর্তন হয়? কিসের পরিবর্তন হয়? হ্যাঁ স্যার, হ্যাঁ, এখানে কিসের পরিবর্তন হয়? আবহাওয়া, হ্যাঁ, আবহাওয়া, তাপমাত্রা, আবহাওয়া। এই তো হয়ে গেছে। তাহলে ট্রপোস্ফিয়ার কাকে বলে? যে মানে বায়ুমণ্ডলের যে স্তরে হ্যাঁ,
আহ, উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রার হ্যাঁ পরিবর্তন হয়, তাকে বলা হয় বাহ, এর উচ্চতা কত? এর উচ্চতা কত? এর উচ্চতা বলো। 0 থেকে 18 কিলোমিটার। হ্যাঁ, এবার দেখো আরেকটা জিনিস দেখো, 0 থেকে 18 কিমি, কিন্তু 18 কিলোমিটার, হ্যাঁ মানে কিন্তু ভূপৃষ্ঠ থেকে 18 হ্যাঁ কিলোমিটার কিন্তু যখন আমি বায়ুমণ্ডলের ছবি আঁকাইছিলাম মনে আছে তোমার? এই যে আমি বায়ুমণ্ডলের ছবিটা এরকম ভাবে আঁকাইছিলাম মনে আছে? এই যে এরকম ভাবে আঁকাইছিলাম মনে আছে? এরকম ছবি আঁকাইছিলাম না? হুম। হ্যাঁ, তাহলে দেখো এটা কোন অঞ্চল? এটা নিরক্ষীয় হুম। অঞ্চল। এটা নিরক্ষীয় অঞ্চল, এই যে দাগটা টানলাম এটা হ্যাঁ। নিরক্ষীয় অঞ্চল। আর এটা কোন অঞ্চল? হ্যাঁ। মেরু অঞ্চল, তাই না? হুম। তাহলে মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত হবে, কম না বেশি? স্যার কম হবে। হ্যাঁ, তার মানে মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা 8 কিমি, লিখে নাও খাতায়। মেরু অঞ্চলের উচ্চতা প্রায়, মেরু অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা 8 কিমি, কিন্তু কেন, কে বলতে পারবে? স্যার মানে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। হ্যাঁ, আর যেহেতু নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় আচ্ছা, ট্রপোস্ফিয়ারে। হ্যাঁ 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 আর আর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে উচ্চতা মানে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেখানে উষ্ণ মানে 8 কিমি হয়ে যাবে সেখানে না উচ্চতাটা। ওটা কিসের কারণ? ওটা কোনো কারণ হলো নাকি? মেরু অঞ্চলে দেখো পৃথিবীর আবর্তন গতি কোথায় বেশি বলো? নিরক্ষীয় অঞ্চলে বেশি। হ্যাঁ, তাহলে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেশি হলে এখানে বায়ুগুলা ছিটকে ছিটকে অনেক দূর পর্যন্ত যাবে, বুঝলো না? অর্থাৎ আবর্তন গতির ফলে বায়ু ছিটকে যায় কোথায় বেশি? হ্যাঁ। না নিরক্ষীয় অঞ্চলে। কিন্তু মেরু অঞ্চলে আবর্তন বেগ শূন্য, আবর্তন বেগ নাই, যার ফলে বায়ু ছিটকাতে পারে না। এর ফলে মেরু অঞ্চলে উচ্চতা কম, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা বেশি পৃথিবীর আবর্তন গতির জন্য। ঠিক আছে, মনে থাকবে? হুম। হ্যাঁ, এবার দেখো, হ্যাঁ। আচ্ছা তার মানে দেখো প্রথম বৈশিষ্ট্য কি দাঁড়ালো। এবার আমি একটা জিনিস করতেছি, 5টা করে বৈশিষ্ট্য সবার শিখতে হবে, বলছিলাম না 5টা করে বৈশিষ্ট্য সবার শিখতে হবে। 5টা করে বৈশিষ্ট্য সবার শিখতে হবে। হুম। এবার দেখো, প্রথমত এই ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কী হতেছে বলতেছ? পরিবর্তন হয়, তাই তো? তাপমাত্রা কী হয়? ধীরে ধীরে হ্রাস পায়। আচ্ছা, 1 কিমি উচ্চতা বৃদ্ধি পেলে, হ্যাঁ হ্রাস পায়, তাহলে 1 কিমি উচ্চতা বৃদ্ধি পেলে এখান থেকে যদি হ্যাঁ। 1 কিমি উপরে উপরে উঠি, তাহলে কত কত সেন্টিমিটার তাপমাত্রা হ্রাস পাবে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা লিখে নাও। তাহলে ট্রপোস্ফিয়ারে 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্রাস পায়, হ্রাস পায় লেখা, কিন্তু একেই বলা হয় নর্মাল। 6.4। হ্যাঁ, একে বলা হয় নর্মাল ল্যাপস রেট, একে বলা হয় নর্মাল নর্মাল ল্যাপস রেট। হ্যাঁ, মনে থাকবে? তা একে বলা হয় Lapse rate। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিক হ্রাস হার, বাংলায় হতেছে তাপমাত্রা হ্যাঁ। স্বাভাবিক হ্রাস হার। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য লিখবা এইটা, যে তাপমাত্রা কমে না, কত কমে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড কমে, একে বলা হয় নর্মাল ল্যাপস রেট। এবার 2 নম্বর বৈশিষ্ট্য লিখবা যে এটা 6.5 ছিল না? একই ব্যাপার, 6.5 আর 6.4 একই ব্যাপার, শুধু প্রায় লিখবা। আমাদের ভূগোল বই আছে 6.4, তোমাদের ভৌতবিজ্ঞান বই আছে 6.5। ঠিক আছে, একই ব্যাপার, ওটা তো মানে হ্যাঁ। এগুলা এগুলা রাজভিত্তিক ঘটে, এগুলা কোনো ব্যাপার নয়। এবার দেখো 2, তাহলে এটা যদি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হয়, তাহলে এই স্তরের ঘনত্ব কি বেশি? হ্যাঁ। এই স্তরের হ্যাঁ। ঘনত্ব বেশি, তাই একে বলা হয় ঘনমণ্ডল। তাই একে কি বলা হয়? ঘনমণ্ডল। হ্যাঁ, যেহেতু ঘনত্ব বেশি, সমস্ত ঘনমণ্ডল। হ্যাঁ, যেহেতু সব মানে ভারী ভারী পদার্থগুলো এখানে আসছে, তাই এর নাম হচ্ছে ঘনমণ্ডল। আচ্ছা, এবার যখন আমাদের এখানে যখন তোমার কুয়াশা, বৃষ্টি, ঝড় এগুলা হয়, তখন কি মনে হয়? প্রকৃতি কি হয়েছে? রেগে গেছে, তাই না? হ্যাঁ। তার মানে ক্ষুব্ধ। হ্যাঁ। তা এইখানে আবহাওয়া, জলবায়ু, কুয়াশা পরিবর্তন হয় এবং বৃষ্টিপাত হয়, তাই একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। একে কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল। হ্যাঁ, এই দেখো ক্ষুদ্রমণ্ডল। এই দেখো বৈশিষ্ট্যগুলা কিন্তু এরকম ভাবে পয়েন্ট দিয়ে লিখবা। হ্যাঁ, মনে থাকবে? ক্ষুদ্রমণ্ডল পয়েন্টগুলো দরকার হলে লিখে নাও। আমার কিন্তু পরবর্তীতে হ্যাঁ। 1 2 করে বৈশিষ্ট্য লিখবা, তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো, প্রথমে লিখলাম নর্মাল ল্যাপস রেট, অর্থাৎ তাপের হ্রাস পায়। তারপরে লিখলাম ঘন বেশি। তারপরে লিখলাম ক্ষুব্ধমণ্ডল। এবার যত উপরে উঠবা তখন তত বায়ুর চাপও কমবে। তত কি কমবে? চাপ। কেন কমবে চাপ? কারণ উপরে বায়ুর ঘনত্ব, তাপমাত্রাও কমবে। হ্যাঁ, তাপমাত্রা নয়, চাপ।
আচ্ছা, উপরে কি দিয়েছে? পটাশ, সরি, উপরে হাইড্রোজেন হিলিয়াম বেশি, এগুলো সব পাতলা গ্যাস, তার ফলে এখানে ঘনত্ব কম, তার ফলে যত উপরে উঠবা তত কী হবে? চাপ কমবে। ঠিক আছে, চাপ কমবে, ভালো করে মনে রাখো, চাপ কমবে। এবার দেখো এই ট্রপোস্ফিয়ারের একদম, চাপ কমবে। হ্যাঁ, এই ট্রপোস্ফিয়ারের, কেটে কেটে আসছে। হ্যাঁ, এবার দেখো নেটওয়ার্কের প্রবলেম তাই হচ্ছে। এবার দেখো এই ট্রপো শব্দের অর্থ জন্য কি বলছিলাম দেবপ্রিয়া? স্যার কেটে কেটে আসছে, কিছু হ্যাঁ, শুনলাম না। তাহলে কি করবো? কেটে পরিবর্তন। তাহলে কি কেটে গিয়ে আবার করবা কথা কল? তোমার নেটের ব্যালেন্স আছে তো ঠিকঠাক? স্যার পরিবর্তন। হ্যাঁ, তাহলে এই পরিবর্তন। আর হ্যাঁ স্যার। তুমি টিভি দেখো? টিভিতে রিমোট দেখো না? টিভি, হ্যাঁ মোটামুটি। রিমোটের মধ্যে পজ হ্যাঁ আছে না? স্যার। পজ, রিমোটের মধ্যে পজ আছে না? পজ, হ্যাঁ, পজ মানে কি? থেমে যাওয়া, মানে হ্যাঁ, থামিয়ে দেওয়া। থামিয়ে দেওয়া। তার মানে ট্রপোস্ফিয়ারের পরিবর্তন এইখানে এসে থেমে যায়, তাই একে বলা হয় ট্রপোপজ। তাহলে ট্রপোপজ, হ্যাঁ, তাহলে ট্রপোপজ কাকে বলে? না, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে যে স্থানে এসে ট্রপোস্ফিয়ারের পরিবর্তন থেমে যায় তাকে বলা হয় ট্রপোপজ। ক্লিয়ার? হুম। হ্যাঁ, তার মানে হ্যাঁ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় ড্যাশ হ্যাঁ থাকে। স্যার। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় ড্যাশ থাকে। ট্রপোপজ। ভেরি গুড। এবার আমাকে বলা হচ্ছে ট্রপোপজ। অভিপসা আমাকে বলবে যে ট্রপোস্ফিয়ারের 5টি বৈশিষ্ট্য। ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে তত উষ্ণতা বৃদ্ধি পাবে। আর উষ্ণতা কি হবে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপও বৃদ্ধি পাবে। হ্যাঁ, আর হ্যাঁ, বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্যালো, হ্যাঁ, বললাম উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপ, হ্রাস পাবে। হ্যাঁ, বৃদ্ধি বলতেছিলাম। হ্যাঁ, তারপরে চাপ হ্রাস পাবে। আর এই মানে এই স্তরে হ্যাঁ, বলো। সমস্ত গ্যাসীয় উপাদানগুলির উপস্থিতির কারণে হ্যাঁ, মানে একে মানে এই অঞ্চলে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল বলি কেন, আবহাওয়ার পরিবর্তন দেখা যায় এবং একে ক্ষুদ্র মণ্ডল বলে। ভেরি গুড, ভেরি গুড। তারপরে আর এর উচ্চতা 18 কিলোমিটার, মানে ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার। আর মেরু অঞ্চলে? আর এই অঞ্চলে মেরু অঞ্চলে এর উচ্চতা 8 কিলোমিটার। হ্যাঁ, এটাও লিখে দিবা। ট্রপোস্ফিয়ার সর্বনিম্ন স্তর জন্য এই স্তরে সমস্ত ভারী গ্যাসীয় উপাদানগুলি সঞ্চিত থাকায় এর মানে ঘনত্ব বেশি, তাই একে ঘনমণ্ডল বলে। ভেরি গুড, ভেরি গুড। বাস, মোটামুটি হয়ে গেছে। আর ট্রপোপজও লিখে দিতে পারবা, যে এই স্তরের উপরে যে যেখানে পরিবর্তন থেমে যায় তাকে ট্রপোপজ বলে, এটাও বলে দিতে পারবা। ঠিক আছে? এরপরে যে স্তর আছে তার নাম হচ্ছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এর নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ, হ্যাঁ, এখানে তোমাদের ভৌতবিজ্ঞান উচ্চতা কত দেওয়া আছে এটার? এবার হচ্ছে 20 থেকে 50। 20 থেকে 50। হ্যাঁ, আমাদের এখানে 50ই থাকে, প্রায় লিখবা। হ্যাঁ, কোনো কোনো বইয়ে 48ও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা খুব ধীর গতিতে বৃদ্ধি পায়, খুব ধীর গতিতে। হ্যাঁ, মানে খুব ধীরে ধীরে পরিবর্তন করে। অর্থাৎ এই স্তরে তাপ ও চাপের তেমন কোনো পরিবর্তন হয় না। ভালো করে শোনো, স্ট্র্যাটোস্ফিয়ারে তাপ ও চাপের তেমন কোনো পরিবর্তন হয় না বলে এখানে কোনো রকম বায়ুমণ্ডলীয় গোলযোগ, অর্থাৎ ঝড়, বৃষ্টি, কুয়াশা ইত্যাদি দেখা যায় না। তাই এই স্তরকে বলা হয় কি? শান্তমণ্ডল। শান্তমণ্ডল। হ্যাঁ, এই স্তরে যেহেতু কোনো কুয়াশা, ঝড়, বৃষ্টি, ধূলিকণা, মেঘ এগুলা থাকে না বলে এই স্তর দিয়ে সব জেট বিমানগুলো চলাচল করে। তাহলে এই স্তরতে কি চলাচল করে? জেট জেট বিমানগুলি চলাচল করে। হ্যাঁ, এই স্তরের অপর নাম কি? শান্তমণ্ডল। শান্তমণ্ডল। এই স্তরে তাপ ও চাপের পরিবর্তন সবচেয়ে বেশি হয়, তাই না? না স্যার, পরিবর্তন দেখা যায় পরিবর্তন না। হয় না। হ্যাঁ, হ্যাঁ, বাস। এবার পরিবর্তন হয় এই স্তরের মধ্যেই ভালো করে দেখো এখানটা। হ্যাঁ, এই স্তরের মধ্যেই 25 থেকে 35 কিমি
25 থেকে 35 কিমি, ভালো করে লেখানো দরকার হলে 25 থেকে 35 কিমির মধ্যে একটা স্তর দেখা যায়, সেটা হচ্ছে ওজোন গ্যাস সমৃদ্ধ স্তর। কি গ্যাস বলতেছে? ওজোন গ্যাস, অর্থাৎ ওজোন। O3, ঠিক আছে, O3, অর্থাৎ একে বলা হয় ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর। তাহলে ওজোন স্তর অবস্থান করছে কোন স্তরের মধ্যে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। এই ওজোন স্তর সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট ABC, অর্থাৎ অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট A ও আল্ট্রাভায়োলেট মানে অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি বি, এগুলাকে পৃথিবীতে আসতে দেয় না, যার ফলে পৃথিবীর ধ্বংসের হাত থেকে বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাই ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা, প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল আমব্রেলা, মানে ছাতা, প্রাকৃতিক ছাতা। তাহলে এবার আমাকে বলো দেবপ্রিয়া, ওজোন স্তর কাকে বলে? হ্যাঁ। স্যার, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে হ্যাঁ। 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের হ্যাঁ। যে স্তর দেখা যায় হ্যাঁ। এবং তাকে হচ্ছে ওজোনোস্ফিয়ার বলা হয়। হ্যাঁ। এই ওজোনোস্ফিয়ারে হুম, এই ওজোনোস্ফিয়ার পৃথিবীর মধ্যে আগত হ্যাঁ। আল্ট্রাভায়োলেট A, আল্ট্রাভায়োলেট B, হ্যাঁ। আল্ট্রাভায়োলেট C কে হ্যাঁ। আটকায়, হ্যাঁ। যার ফলে আমাদের পৃথিবীতে আসতে পারে না এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। একে বলা হয় সৌরপর্দা, প্রাকৃতিক সৌরপর্দা। বা বা আমরেলা হ্যাঁ, ন্যাচারাল আমরেলা। ন্যাচারাল আমব্রেলা হয়ে গেল। এবার দেখো এই স্তরের উপরে যে স্তরটা আছে আবার ছোট করে, সেই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। সেই স্তরের নাম কি? স্ট্র্যাটোপজ। হ্যাঁ, ওই যে যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারের পরিবর্তন এখানে থেমে গেল, এরপরে যে স্তরটা আছে তাকেই বলা হয় কি? মেসোস্ফিয়ার। তোমাদের বই এটা কত দেওয়া আছে উচ্চতা? 80 কিমি, 50 থেকে 80। হ্যাঁ, 80 কিমি। আচ্ছা, তাহলে একে বলতেছে কি? মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের তাপমাত্রা এত কম থাকে যে এখানে না তাপমাত্রা হয়ে যায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। তাহলে এখানে এটা কি? এটা ফ্রিজ, তাই না? এটা তো ফ্রিজ, দেখো ফ্রিজের থেকেও বেশি। তাহলে এখানে যে জ্বলন্ত উল্কাপিণ্ড আছে সব এখানে কী হবে? ঠান্ডা হয়ে যাবে, মানে ছাই হয়ে যাবে, ছাইকে ঠান্ডা করে দিবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বায়ুমণ্ডলের সেই স্তর যেখানে তাপমাত্রা সবচেয়ে কম থাকে, যা কি করে? উল্কাপিণ্ডকে কি করে দেয়? ঠান্ডা করে দেয়, মানে পুরো ছাই করে দেয়। ছাই করে দেয়, বাস, একে বলা হয় মেসোস্ফিয়ার। এবার দেখো এর উপরে যে স্তরটা আছে তার নাম কি? থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। ভেরি গুড। এটা উচ্চতা কত? 750 নাকি? 80 থেকে 500, 500। 80 থেকে 500। 500, আচ্ছা 500 নাও, 500 কিমি। তাহলে আমার কথা হচ্ছে, যেহেতু এটা আয়নোস্ফিয়ার, তার মানে এখানে কি গ্যাস থাকবে না? এখানে দুই ধরনের গ্যাস থাকবে। একটা কি না? একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা হচ্ছে হিলিয়াম। এবার এই হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম এরা কিন্তু আর এখানে H2 হিসেবে থাকতে পারবে না। এরা এতটাই তাপমাত্রা এখানে প্রায় 1232 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তাপমাত্রা প্রায় 1232 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? 1232 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এই হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসগুলো কী হয়ে যায়? আয়নে পরিণত হয়ে যায়। আয়নে, অর্থাৎ কি আয়ন না? হাইড্রোজেন আয়ন, অর্থাৎ H+ এবং He-, অর্থাৎ হিলিয়াম আয়নে পরিণত হয়। তাহলে তোমার দেহের তাপমাত্রা মাপো কি দিয়ে? থার্মোমিটার। তার মানে থার্ম শব্দটার অর্থ কি? এই যে থার্মোস্ফিয়ার বা কি বলে এটাকে? থার্মোমিটার। এই থার্ম শব্দের অর্থ কি? তার মানে থার্মোস্ফিয়ারের নাম থার্মোস্ফিয়ার হলো কেন? কারণ এই স্তরে সবচেয়ে বেশি উষ্ণতা বেশি, অর্থাৎ 1250 ডিগ্রি সেন্টিগ্রেড, তার জন্য একে থার্মোস্ফিয়ার বলা হয়। ভেরি গুড। এবার অভিপ্সা আমাকে বলো, অভিপ্সা, এত তাপমাত্রার দরুন হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসগুলো কিসে পরিণত হয়ে গেছে? আয়নে H+ আর He- আয়নে পরিণত হয়ে এই আয়নে পরিবর্তন হওয়ার জন্য এই স্তরের নাম কি? আয়নোস্ফিয়ার। ভেরি গুড।
এবার দেখো তাহলে, এবার দেখো, এবার এখানে আমি আরেকটু বুঝাই দিব। ভৌতবিজ্ঞানে জানি সব পড়া আছে, কিন্তু আমি একটু অন্যভাবে পড়ে দিয়েছি, তাই না? হ্যাঁ, এবার দেখো, এবার এই স্তরে যদি এরকমটা হয় যে একটা পজিটিভ আয়ন থাকতেছে আর একটা নেগেটিভ আয়ন থাকতেছে, তাহলে পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে যখন সংঘর্ষ লাগবে, অর্থাৎ একে অপরের সঙ্গে লেগে যাবে, তখন তাদের মধ্যে কি দেখা দিবে? শক্তি। বিদ্যুৎ স্ফুরঙ্গ, অর্থাৎ আলো জ্বলে পড়বে। যেমন তোমাদের বাড়িতে যে পজিটিভ আর নেগেটিভ আর্থিং তার আছে, সেই তারটা যদি একে অপরের সঙ্গে লাগায় দাও, তাহলে ওদের মধ্যে ফুট করে একটা আগুনের মধ্যে ঝুলকি উঠবে, আগুনের ফুলকি উঠবে, উঠবে না? হ্যাঁ, তাই আয়োনোস্ফিয়ারে এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন পরস্পর যখন সংঘর্ষ বাঁধে, তখন তাদের মধ্যে আলোর ঝলকানি দেখা যায়। সেই আলোর ঝলকানিটা মেরু অঞ্চলে যখন 6 মাস রাত থাকে, তখন সেটা দেখা যায়, তখন তাকে বলা হয় মেরু প্রভা। তাহলে মেরু প্রভা কোথায় সৃষ্টি হলো? আয়নোস্ফিয়ার। এবার আমাকে দেবপ্রিয়া বলবে আয়োনোস্ফিয়ারে মেরু প্রভা কিভাবে সৃষ্টি হলো? থার্মোস্ফিয়ারের নিম্নাংশে বায়বীয় উপাদানগুলি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে ভেঙে যায়। হ্যাঁ। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ বেঁধে আলোর স্ফুলিঙ্গের সৃষ্টি করে। তো এইভাবেই মরু অঞ্চলে 6 মাস করে মেরুজ্যোতি দেখা যায়। ভেরি গুড। এবার এই মেরু প্রভাকে দুইভাবে ভাগ করা যায়। একটা যখন উত্তর মেরুতে হয় তখন তাকে বলা হয় সুমেরু প্রভা, আর দক্ষিণ মেরুতে হলে তাকে বলা হয় কি? কুমেরু প্রভা। কুমেরু প্রভা। এবার দেখো, এই আয়োনোস্ফিয়ারের মধ্যে একটা স্তর আছে, সেটার নাম আমরা রাখলেও চলবে, কিন্তু আমি বলে দিচ্ছি তাও। এখানে স্তর আছে, তার নাম হচ্ছে ক্যানেলি হ্যাভিসাইড। ঠিক আছে? কি স্তর আছে? একটা বললাম উপস্তর, বললাম উপস্তর, তার নাম কি আছে? ক্যানেলি হ্যাভিসাইড। কি বললাম? হ্যাঁ, এই স্তর থেকে যখন আমরা এখানে মোবাইলে কথা বলতেছি, তখন সেই মোবাইলের থেকে একটা ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বেতার তরঙ্গ এখানে যায়। যাওয়ার পরে সেই বেতার তরঙ্গটা তুমি যাকে কল করছো সেই বান্ধবীর কাছে যাচ্ছে। ঠিক আছে? তার মানে এখানে কি করতেছে? বেতার তরঙ্গ কি করতেছে? প্রতিফলিত করতেছে। হ্যাঁ, তাহলে আয়োনোস্ফিয়ারের আরেকটা কাজ কি? বেতার তরঙ্গ প্রতিফলিত। হ্যাঁ, তাহলে এবার আমাকে স্বাগতা বলো আয়োনোস্ফিয়ারের 5টি বৈশিষ্ট্য। আয়োনোস্ফিয়ারের বৈশিষ্ট্য না থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য? আরে থার্মোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ার একই ব্যাপার আমার কাছে। আচ্ছা, থার্মোস্ফিয়ারে সবচেয়ে বেশি উষ্ণতা থাকে, প্রায় 1235 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর এখানে পজিটিভ এবং মানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন পরস্পর সংঘর্ষ হয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে, যা মেরু প্রভা নামে পরিচিত, এবং এটা উত্তরে সুমেরু প্রভা এবং দক্ষিণে কুমেরু প্রভা নামে পরিচিত। আর এখানে সর্বদা গ্যাসীয় পদার্থগুলো আয়নিত অবস্থায় থাকে, যেমন H+, He-। তাই এর নাম হলো আয়োনোস্ফিয়ার। বাহ, এর তাপমাত্রা সবচেয়ে বেশি কত? 1235 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এর নাম থার্মোস্ফিয়ার। ভেরি গুড। এরপরে যেগুলা লেয়ার আছে, একটা হচ্ছে কি এক্সোস্ফিয়ার আর একটা কি ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে? এটা তোমরা ভৌতবিজ্ঞানে যা পড়ছিলে সেটা লিখলেই হবে। তার মানে দেখো অভিপ্সা, দেখো প্রত্যেকটা স্তরের কিন্তু 5টা করে বৈশিষ্ট্য পয়েন্ট করে লিখতে হবে, কিন্তু 1, 2 করে লিখলে আমি রাইট নাম্বার কমাই দেবো, পয়েন্ট করে লিখে দিতে লাগবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার আমরা দেখি তো কী কী পড়া হলো। তাহলে ট্রপোস্ফিয়ার হলো, নর্মাল ল্যাবস্টেট হলো, ক্ষুব্ধমণ্ডল হলো, ঘনমণ্ডল হলো, ট্রপোপজ হলো, মেসোস্ফিয়ার হলো, ওজন গহ্বরটা হয় না, ওজন স্তর হলো, থার্মোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার হয়ে গেলো, জেট বিমান চলাচল হয়ে গেলো, আর এই দুটো বাকি আছে। তাহলে এবার ওজন গহ্বরটা করি, তাই তো? আচ্ছা, আমি তোমাদের একটা বুদ্ধিমানের কোশ্চেন ধরবো। হ্যাঁ, যে পারবে সে আগে বলে নিবে, স্যার আমি পারবো। তা আমাকে বলবা যে হোমোস্ফিয়ার বায়ুমণ্ডলের তাপমাত্রার ভিত্তিতে কোন কোন স্তর নিয়ে গঠিত? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। হ্যাঁ, এই 3টা লেয়ারে হচ্ছে হোমোস্ফিয়ার। তাহলে এটাও কিন্তু তোমরা বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারবা।
আচ্ছা, এবার আসলে হ্যাঁ, এবার আমরা দেখি কাজই করতেছে না। আরে পড়া এর আগের দিন পড়াটা দিই নাই, তোমাদের লস হলো না ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমরা ভেবেছিলাম যে আজকে পড়াবেন আপনি, তারপর পড়া দেবেন। বেশ, পড়া না নিলে হয়তো এরকমভাবে টেস্ট পেপারে 10টা পেজ 5টা পেজ নিতে হবে এখন থেকে, এখন না নিলে ওইভাবে হবে না তো। টেস্ট পেপারটা শেষ করতে হবে না, তারপরে নতুন টেস্ট পেপার আসবে তখন করতে হবে না। তোমরা যদি ফাঁকি দাও তাহলে তোমাদেরই লস, আমার তো কিছুই না। আমার তো ফাঁকি মারতে ভালো লাগে, আমি তো পুরো ফাঁকি যাচ্ছি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ফাঁকি বাজ আমি। হ্যাঁ, এবার দেখো ধরলাম আমরা এটা হচ্ছে সেই বায়ুমণ্ডলটা, হ্যাঁ, এটা হচ্ছে সেই বায়ুমণ্ডলটা। এবার ধরলাম এইখানে 25 থেকে 30 কিমির মধ্যে আছে ওজোনোস্ফিয়ার, এই জায়গাটাতে, হ্যাঁ, ধরলাম এটা সেই ওজোনোস্ফিয়ারটা, হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে আমাদের উদাসীনতা, অর্থাৎ এই যে গ্রিন হাউস গ্যাস বাড়াচ্ছি, সিএফসি তৈরি করতেছি, রেফ্রিজারেটর ব্যবহার করতেছি, তারপরে তোমার কি এসি ব্যবহার করতেছি, তারপরে গাছপালা পুড়াই দিতেছি, জীবাশ্ম জ্বালানির ফলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদির ফলে এই ওজোন স্তরের ঘনত্বটা কমে যেতেছে। কি করলাম? হ্যাঁ, ওজন ওজন স্তরের ঘনত্ব কমে যাচ্ছে। হ্যাঁ, ঘনত্ব কমে গিয়ে যে এরকম হচ্ছে, দাঁড়াও, এই যে এরকম, দাঁড়াও, এই যে এরকম, দাঁড়াও, এই যে এই যে এই যে এই যে এই যে মনে করো তাহলে মাঝখানে কি হয়েছে, ঘনত্ব কমে গেছে, তাই না? এই ঘনত্ব কম হয়ে কত হয়েছে স্যার? এই ঘনত্ব কম হয়ে হয়েছে 200 ডপসন, 200 ডপসন, ঠিক আছে, 200 ডপসনের নিচে নেমে গেছে, 200 ডপসনের নিচে। তাহলে ওজন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে? অভিপ্সা বলবে, অভিপ্সা বলবে। ডপসন এককে। হ্যাঁ, তাহলে ওজন স্তরের ঘনত্ব কত কম হইলে ওজন 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 গহ্বরের ছিদ্র দেখা দেয়? 200 ডপসন। তাহলে সংজ্ঞাটা লিখবা, ওজন স্তরের ঘনত্ব যদি 200 ডপসনের নিচে নেমে যায় তখন সেই আল্ট্রাভায়োলেট এ বি সি এগুলো কি করে আমাদের পৃথিবীতে প্রবেশ করে, তখন তাকে বলা হয় ওজন গহ্বর বা ওজন হোল। তাহলে এবার আমাকে বলো দেবপ্রিয়া, না স্বাগতা বলো, স্বাগতা, ওজন গহ্বর কাকে বলে? ওজন স্তরের ঘনত্ব হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ বলো। ওজন ওজন স্তরের ঘনত্ব যখন 200 হ্যাঁ, ডপসনের নিচে নেমে যায়। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, ওজন স্তরের ঘনত্ব যখন 200 ডপসনের নিচে নেমে যায় তখন আল্ট্রাভায়োলেট এ বি সি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, ফলে ওজন গহ্বর সৃষ্টি হয়। ভেরি গুড, ভেরি গুড। কি দেবপ্রিয়া কিছু বলতেছিলে মনে হয়? হ্যাঁ স্যার, আমি মাঝখানে কিছু শুনতে পারিনি। আরো পড়ো অনলাইনে, আর কত অনলাইনে, আমার অনলাইন পড়াতে বিরক্তি লাগে এখন। তোমার কবে থেকে পড়বা অনলাইনে? হ্যাঁ, স্যার পড়ালেই পড়বো, স্যার অফলাইনে পড়ালেই পড়বো। অফলাইনে শুরু হয়েছে, কেউ শুরু করেছে? হ্যাঁ স্যার, কে পড়াচ্ছে? শুরু তো করতেই হতো, কারণ আরো সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বায়োলজি স্যার, তারপরে ফিজিক্স স্যার, তো অফলাইনে শুরু করেছে? হিস্ট্রি স্যার। হ্যাঁ তাহলে তোমরা বলো না তো আমাকে যে অফলাইনে পড়বো, পড়া শুরু হয়ে গেছে। কিন্তু এখন তো কুচবিহারে ঢোকা যাচ্ছে না, আজকে তো দেখলাম অ্যারেস্ট করতেছে। হ্যাঁ স্যার, এদিকে পুলিশ আসে, মানে আমাদের এদিকে হ্যাঁ, স্টেট ব্যাংকের সামনে। আমাদের এদিকেও আসছিল তো, কালকে বাজারে পুরা পিটিয়ে মুটিয়ে গেছে। পরিস্থিতি ঠিক হোক আগে, তারপরে ওই অভিপ্সা তোমার বাড়িতে স্যার, পড়াতে পরিস্থিতি আসছে? তো ঠিক। হ্যাঁ অভিপ্সা, হ্যাঁ স্যার। তোমাদের বাড়িতে এদেরকে ঢুকতে দিবা? হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যবে থেকে শুরু করতে চাওয়া বললো, আমার ভালো লাগতেছে না এইভাবে পড়াতে। আচ্ছা কি শোনো নাই বলো আগে?
স্যার ওই যে ডবসন মানে ওই 200 ডবসন কি এটা বললো ওইটা? হ্যাঁ, কিছুই না এটা। এটা হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব, ঘনত্ব মনে রাখবা। ওজোন স্তরের ঘনত্ব যদি 200 ডপসনের নিচে নেমে যায়, তখন এই যে এরকম হয়ে যায়, এরকম পাতলা হয়ে যায় স্তরটা, স্তরটা হালকা হয়ে যায়, তখন আল্ট্রাভায়োলেট রে এ বি সি সব এদিক দিয়ে ঢুকে পড়ে, সব এদিক দিয়ে উস্পার হয়ে চলে আসে, তখন তাকে বলা হয় ওজন গহ্বর। তাহলে ওজোন স্তর ধ্বংসের কারণগুলো কী কী হবে? ওজোন স্তর ধ্বংসের কারণগুলো কী কী হবে? গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি, যেটা ছোটোবেলা পড়ছিল তোমরা, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি, হ্যাঁ। জীবাশ্ম জ্বালানি, বৃক্ষছেদন, দিবস তারপরে তো তোমার কলকারখানার ধোঁয়া, তারপরে তো তোমার রেফ্রিজারেটরের এসির যে ইসেগুলো আছে, সিএফসি গ্যাস, এগুলো লিখে দিবে। তাহলে দেখো তো এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে গেল না? অধ্যায় শেষ হলো? তারপর পরিচ্ছেদ 2 এর আগ পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার আমি 2-এর আগ পর্যন্ত মানে সবই হয়েছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ ফলাফল এগুলো পড়াইতে লাগবে না, এটা তো নিজেরই পাবা। হ্যাঁ স্যার। হ্যাঁ, 2-এর আগ পর্যন্তই পড়া। তাহলে এই পর্যন্ত এই দিন পরীক্ষা থাকবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এই হ্যাঁ অধ্যায়ে পরীক্ষা থাকবে। আচ্ছা, আর হোমওয়ার্ক নাও, মানে একদম পরীক্ষা মুখে হ্যাঁ ধরবো, স্যার। মুখে ধরবো লিখতেও দিব, লিখে নাও, মুখে ধরবো লিখতেও দিব। স্যার 2.3 পর্যন্ত না 2.2? টু রাখ পর্যন্ত। মানে 2.1 টা মানে স্যার যেটা আজকে পড়ালো তুমি বলো কোন বই পড়তেছো, তোমার কোন বই বাকল সেই বইটা বলো, আমি বলে দিচ্ছি, পেজ নাম বলে দিচ্ছি। স্যার আমি তো রায়ন মার্টিনের ওই কি বলে সহায়িকাটা নিয়ে বসে আছি। আচ্ছা, রয়্যাল মার্টিনের সহায়িকা নিয়ে বসে আছো, তাহলে আমি রয়্যাল মার্টিনের সহায়িকা আমি নিজে বের করতেছি, বলে দিচ্ছি। তুমি না হতেছে ইসে বার করো, 116 পেজ, হুম 116 পেজ পর্যন্ত পড়বা। আর স্যার হ্যাঁ মানে শর্টের জন্য কি তাহলে রায়ন মার্টিনের পিছনেরটা করবো? হ্যাঁ হ্যাঁ, আপাতত রয়্যাল মার্টিনের পিছনে অব্দি পড়ো। এত কোশ্চেন কিন্তু পড়তে হবে না, যে কোশ্চেনগুলো আমি দিয়েছি শুধু সেই কোশ্চেনগুলোই পড়বা, এত কোশ্চেন কেন এখানে? আচ্ছা স্যার, তাহলে ওগুলোই তাহলে আপনি মুখে ধরবেন। হ্যাঁ হ্যাঁ, যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলাই, আর অবজেক্টিভ পড়বা শুধু তুমি রয়্যাল মার্টিনের পেজগুলা, 113, 114, 15, 16 আচ্ছা। লিখে নাও, লিখে নাও। ও অবজেক্টিভ লিখে নাও, অবজেক্টিভ লিখে নাও, অবজেক্টিভ পেজ নাম্বার 98 লিখে নাও, অবজেক্টিভ শুধু অবজেক্টিভ জন্য লিখে নাও। 98 অবজেক্টিভ 98, 98 থেকে 98, 99, 100, 98 to 100, 100। তারপরে লিখে নাও 130 থেকে, সরি 113 থেকে, 113 থেকে 116, 116, এটা শুধু অবজেক্টিভ। আর যে কোশ্চেনগুলো দিছি সেটা রয়্যাল মার্টিন থেকে করবো, ঠিক আছে? এটা অবজেক্টিভ। হ্যাঁ আর এটা রয়্যাল মার্টিন থেকে বা বই থেকে যেখান থেকে খুশি করো, একই ব্যাপার, এইটুকু কোশ্চেন করবা, ঠিক আছে? আবার টেস্ট পেপার নাও, টেস্ট পেপার সবাই লেখো, টেস্ট পেপার। স্যার টেস্ট পেপার মানে কি পর্ষদ নাকি এবিটিএ? এবিটিএ, এবিটিএ, এবিটিএ টেস্ট পেপার নাও, এবিটিএ টেস্ট পেপার নাও, পেজ নাম্বার, একদিন ফাঁকি দিছো তোমরা। এবিটিএ পেজ নাম্বার 62 থেকে 62 টু 145, 45 পেজের কী কী লেখবা বলো? ক বিভাগ লেখো, ক বিভাগ, খ বিভাগ, হ্যাঁ ক খ, দাও দেখি, ক আর খ পুরাটাই করবা, একদম পূর্ণ বাক্যে লিখবা কিন্তু, হ্যাঁ উত্তর পূর্ণ বাক্যে, শুধু উত্তর লিখবা না কিন্তু। দেখো পুরোটা করবো। আমি তোমাকে বলতেছি, সবাই 62 পেজটা বার করছো? স্যার দাঁড়ান বের করছি। হ্যাঁ, হ্যাঁ স্যার
দেখো লেখা আছে প্রথম কোশ্চেনটা কি আছে পড়ো দেখি। এখানটা হচ্ছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? হ্যাঁ তাকে কি বলে বলো উত্তরটা। আরোহণ। আরোহণ। তুমি শুধু পূর্ণ বাক্যে লিখবা, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। এই আরোহণটা শুধু অন্য কালিতে লিখবা, ঠিক আছে? আর কিচ্ছু লিখতে হবে না, আচ্ছা, হ্যাঁ। মানে পূর্ণ বাক্যে। আমি তোমাদেরকে যেভাবে অবজেক্টিভটা দিই মনে আছে, হুম হ্যাঁ ঠিক ওইভাবে পূর্ণ বাক্যে লিখবা, যেন তুমি পরীক্ষার আগের দিন এই খাতাটা পড়তে পারো, ঠিক আছে? আর নতুন খাতা নিবা, সবাই সবাই একটা নতুন খাতা নিবা কিন্তু, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আর হ্যাঁ। শূন্যস্থানও তাই হবে, এক কথায় প্রকাশও তাই হ্যাঁ। হবে। হ্যাঁ বলো বলো। বলছিলাম বিভাগ ক আর বিভাগ খ মানে হচ্ছে বাম আর ডান, মানে ম্যাচিং পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, বাম আর ডান ম্যাচিং পর্যন্ত। আচ্ছা। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? স্যার যেগুলো হয়নি পড়া ওগুলো কি করবো? ওগুলো টুকে রাখবা, উত্তর পাবা না, ফাঁকা রাখবা, আমি করে দিব। আচ্ছা আচ্ছা হয় না মানে কি, শুধু একটা অধ্যায় হয় না, বায়ুমণ্ডল পাবা না, আর বাকি সব পাবা, তাই না? হ্যাঁ যেটা হ্যাঁ, পাবা না সেটা ফাঁকা রাখবা, কিন্তু কাটাকাটি করবা না। পরিষ্কার খাতা নিবা, একটা নতুন খাতা নিবা, নিয়ে লিখবা এবিটিএ টেস্ট পেপার সলভ, ঠিক আছে? পরে আমি কিন্তু পরীক্ষা নিব বলে দিলাম, এই 5টা পেজের থেকে আবার পরে পরীক্ষা নিব আমার। আচ্ছা। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই। হুম। হ্যাঁ।